বিজয় অনেকক্ষণ ধরে জাল ফেলে রেখেছিল। এবারে সে বিরক্ত হয়ে তার খালাসি লালটুকে বলল, ধুর, সেই কোন সকাল থেকে জাল ফেলেছি, এখনো পর্যন্ত গোটা কয়েক পুঁটি আর বাটা মাছ ছাড়া কিচ্ছু ধরতে পারলাম না। কি আর করবেন কর্তা, মাছেরা জলের নিচেই বেশি, বেলা তো পড়তে যায়, এবার নৌকা ঘোড়াই। ঠিক তখনই বিজয়ের মনে হলো তার জালে টান লাগছে। সে উত্তেজিত হয়ে বলল, ওরে লালটু, জালে যে টান ধরছে রে, মনে হচ্ছে বেশ বড় মাছ ফেঁসেছে। বাপরে, এই যে ভীষণ ভারী রে। যাক বাবা, শেষ বেলায় মা কালী দয়া করলেন। তবে আমি আসছি কর্তা। লালটু ছুটে এসে জালটা টানতে থাকে, কিন্তু দুজনে মিলেও জালটাকে তুলতে পারে না। বাপরে, এ কি আস্ত তিমি মাছ নাকি রে, এত ভারী কেন? লালটু আর বিজয় দুজনে মিলে প্রচন্ড শক্তি দিয়ে টানাটানি করতেই জালটা উঠে আসে, আর সেটা দেখেই দুজনের চক্ষু চরক গাছ হয়ে যায়, কারণ জলের মধ্যে তখন রয়েছে একটা লাশ। ওরে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ভয়ানক কাণ্ড! জালের লাশ উঠলো যে। ও বাবা গো, শিগগির নৌকা পাড়ে নে লালটু, শিগগির। নৌকা পাড়ে আসতেই ওদের চেঁচামেচি শুনে গ্রামের লোকজন ছুটে আসতে শুরু করে। একজন গ্রামবাসী বলে, ও বাবা গো, এই যে দেখছি মুন্ডু কাটা লাশ। হায় হায়, কেউ মনে হয় খুন করে নদীতে ফেলে দিয়েছিল। ওরে, আমার তো মনে হয় এটা আমাদের গ্রামের সুজনের দেহ। গত একদিন ধরে তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজন? বলো কি? কিন্তু ওকে কে এইভাবে মেরে ফেলে দিল? কি জানি বাপু। আহা, সমস্ত বয়সের ছেলে কি এমন সর্বনাশ করলো গো। ওদের হাঁকডাক শুনে ততক্ষণে গ্রামের কামার হরেকৃষ্ণ এগিয়ে এসেছে। সে ভালো করে দেহটা দেখে বলে, এই যে সাধারণ লাশ নয়, সুজনকে কেউ বা কারা বলি দিয়েছে। অমনি অমনি বললেই হলো, তাই না? তোমারও যেমন কথা, হরে কৃষ্ণদা। দেহটার মুন্ডু নেই, আর তুমি কি করে বলছো ওকে বলি দেওয়া হয়েছে? ওরে, আমি জাতে কামার রে। আমার বাপ দাদারা কত বলি দিয়েছে তার ঠিক নেই। বলি দেওয়া আমার রক্তে। তাছাড়া আমি নিজে যে 11খানা বলি দিয়েছি সেটা বুঝি জানিস না? উফ, তোমার এই 11খানা বলি দেওয়ার কথা তো এই গ্রামের ছোট বাচ্চাগুলোও জেনে গেছে, কিন্তু তার পেছনের কারণ তো কোনোদিন জানতে পারলাম না। তাছাড়া তোমার এটা বলি মনে হওয়ার কারণ কি? কারণ ওর গলার কাজটা তোমরা দেখোনি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর গলার কাজটা যেমন নিপুণভাবে কাটা হয়েছে, সেটা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। সম্ভব শুধু খড়গ দিয়েই। আর এই আমি অলপ করে বলতে পারি। আমরা যে কিছুই বুঝতে পারছি না হরে কৃষ্ণদা, কে আর কেনই বা সুজনকে বলি দেবে? ও তো একজন পরিশ্রমী সাধারণ ছেলে ছিল। সেটাই তো বুঝতে পারছি না রে। তবে এইটুকু বুঝতে পারছি যে কোনো ঘোর বিপদ আমাদের উপরে নেমে আসতে চলেছে, যার থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। হে ঈশ্বর, আমরা কার কি ক্ষতি করেছি? তুমি আমাদের রক্ষা করো। কিন্তু কিন্তু এখন তো সবার আগে আমাদের সুজনের বাড়িতে খবর দিতে হবে। ওকে ওর বাড়ির লোক খুঁজছে। তাছাড়া ওর দাহ সৎকারও তো করতে হবে। সকলে বিজয়ের কথায় সম্মতি দেয়, আর সুজনের পরিবারকে জানানো হয়। পরদিন সুজনের দাহ সৎকার মিটে গেলে গ্রামের সকলেই যেন সন্ত্রস্ত হয়ে পড়ে। একে গ্রামের যুবক ছেলের হঠাৎ মৃত্যু, আর তার উপর সেদিন হরেকৃষ্ণর কথাটাও কেউ ভুলতে পারছে না, কারণ হরেকৃষ্ণ মিথ্যে বলার লোক নয়। তাছাড়া গ্রামের সকলে জানে সে বহুদিন আগে 11 জনকে বলি দিয়েছে। কিন্তু কেন? সেদিন চণ্ডী মণ্ডপে সকলে উপস্থিত হল। হরেকৃষ্ণ আসতেই, এ কি, আজকে যে চণ্ডীমণ্ডপ ভরে রয়েছে, অন্যদিন তো কাউকে এখানে দেখতে পাই না। কারণটা কি জানতে পারি? কারণটা যে তুমি নিজেই দাদা। কাল তুমি যেই কথাগুলো বলেছো সেগুলোর অর্থ কেউ বুঝতে পারছে না। তুমি কি করে বললে যে সুজনকে কেউ বলি দিয়েছে? তাছাড়া তুমি কেন বললে যে আমাদের গ্রামে কোনো বিপদ নেমে আসছে? কি সেই বিপদ হরে কৃষ্ণদা? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সকলেই জানি তুমি 11 জনকে বলি দিয়েছিলে, কিন্তু কেন, কি জন্য? আজকে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। এতজনের প্রশ্নে এবারে হরেকৃষ্ণ একটু বিব্রত হল। ভেবেছিলাম হয়তো কাউকে কখনো এই বিষয়ে কিছু বলবো না,
কিন্তু আজকে সংকট যখন দোড়গোড়ায়, তখন আর লুকিয়ে লাভ নেই। সে আজ থেকে 40 বছর আগের কথা। তখন আমি 15 বছরের কিশোর। আমরা জাতে কামার। বাবা আমাকে ছোট থেকেই লোহার কাজের পাশাপাশি ছাগল পাঁঠা বলি দিতে শিখিয়েছিলেন। আমার স্পষ্ট মনে আছে, রাতে আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ দরজায় খুব জোরে জোরে ধাক্কা পড়ল। সকলেই সজাগ হয়ে উঠলাম। কি এই গভীর রাতে কে দরজা ধাক্কায়? উফ! বাবা, তুমি একা যেও না, চলো আমিও যাচ্ছি। দুজনে মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হরেরাম দরজা খুলতেই একদল লোক হুড়মুড় করে ভিতরে ঢুকে এলো। একজন সর্দার গোছের লোক বলল, এই, এটা কামার হরেরামের বাড়ি তো? কে কোথায়? আগে আগে আমি হরেরাম। কিন্তু তোমরা? তুমি তো লোহার কাজ জানো। আমাদের 21টা তলোয়ার, 20টা বর্ষা আর 30টা ধারালো দাঁ চাই। এমন ধারালো যাতে মানুষের মুন্ডু পর্যন্ত নিখুঁতভাবে কাটা যায়। বাবা, ভয় পাসনি খোকা। দেখো, আমি এসব বানিয়ে দিতে পারবো না। রাত বিরেতে ভদ্রলোকের বাড়ি এসে বিরক্ত করা হচ্ছে। বেরিয়ে যাও তোমরা। এই, ভদ্রভাবে কথা বলো। আমরা কিন্তু মাগনাতে হাতিয়ার নিতে আসিনি। এত টাকা দেব না যেটা তুমি জন্মেও দেখোনি। কি? তোদের এত সাহস? আমাকে পয়সার গরম দিস? ওরে, আমরা 7 পুরুষ কামার। কখনো কেউ আমাদের বেইমানি করতে দেখেনি। এই হাত দিয়ে ছাগল পাঁঠা বলি দিয়েছি। এই আমাকে রাগাস না। ভালোভাবে বলছি, বেরিয়ে যা, নইলে গ্রামের লোক জড়ো করে এমন মার খাওয়াবো যে বাপের নাম ভুলে যাবি। আমার বাবা ছিলেন ভীষণ সাহসী মানুষ। রাতে ওই লোকগুলোর হুমকি শুনে ভয়ে আমার জামা ঘামে ভিজে উঠলেও বাবা কিন্তু বিন্দুমাত্র ভয় পাননি। উনি বুঝে গেছিলেন যে ওরা ডাকাত দলের লোক। যাবার সময় ওদের সেই চোখের চাহনি আমি কোনোদিন ভুলব না। আর ওরা যে কি নৃশংস হতে পারে সেটা বুঝেছিলাম সেই ঘটনার দিন 15 পরে, যখন রূপমতী নদীতে বাবার মুন্ডু কাটা দেহটা ভেসে উঠেছিল। ঠিক সুজনের দেহটার মতো কেউ যেন সুনিপুণভাবে বাবার মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দিয়েছে।